ঠাকুরের জন্মভিটে এবং মায়ের জন্মস্থান। নমস্কার বন্ধুরা, তোমার আমায় মিলে আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা চলেছি আরেকটি নতুন ব্লগ করার জন্য, কিন্তু কোথায় যাচ্ছি একটু অপেক্ষা করো, সবাইকে সেটা জানা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হাওড়ায় চলে এসেছি। হাওড়া থেকে এবারে আমরা হাওড়া স্টেশনের ভিতরে ঢুকবো। তো ভিতরে যাওয়ার জন্য চলুন। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের যাবার ট্রেন দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা দেখতেই পেয়েছেন 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গোঘাট লোকাল দিয়ে দিয়েছে। তো আমরা গোঘাট যাব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথায় যেতে চলেছি। তো আমাদের ব্লগটা কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন। এখন তারকেশ্বর স্টেশন ক্রস করে যাচ্ছি। তো তারকেশ্বর থেকে গোঘাট যেতে আমাদের 3টে নদী পড়ে, সেই 3টে নদী আমরা এই ভিডিওতে দেখাবো। তারকেশ্বর স্টেশন ক্রস করে যাওয়ার পরেই প্রথমে যে নদীটা পড়ছে সেটা হচ্ছে দামোদর নদ। তো এটা হচ্ছে আমাদের দামোদর নদ। দামোদর নদ ক্রস করে আমরা তকিপুরে চলে আসব, তকিপুর স্টেশন। তকিপুর স্টেশনের পরেই আমাদের যে নদীটি পড়ে সেটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এটি হচ্ছে মুন্ডেশ্বরী নদী। মুন্ডেশ্বরী নদী ক্রস করেই আমরা মায়াপুরে চলে এলাম। মায়াপুর ক্রস করার পরে আমাদের ট্রেনটি এখন আরামবাগে ঢুকছে, আপনারা দেখতেই পেলেন। আরামবাগ ক্রস করার পরে এই দ্বারকেশ্বর নদী ক্রস করে আমরা যাচ্ছি। তারকেশ্বর নদী ক্রস করে আমাদের ট্রেনটি এখন গোঘাট স্টেশনে ঢুকছে। তো আমরা স্টেশনে এবার নেমে পড়বো। ফাইনালি আমরা পৌঁছে গেছি গোঘাট স্টেশনে। আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম ভোর 4:22। তো সেই ট্রেন গোঘাটে পৌঁছালো 7টার সময়। ঠিক 7টার সময় আমরা এখানে এলাম। এই গোঘাট থেকে আপনারা বুঝতেই পারছেন আমরা তাহলে আমাদের যে গন্তব্যস্থল কোথায়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ঠাকুরের জন্মভিটে এবং মায়ের জন্মস্থান, মানে জয়রামবাটি এবং কামারপুকুর। তো আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওর মধ্যে কি করে যেতে হয় না যেতে হয় সমস্ত তথ্য, কত কি খরচ পড়লো, সমস্ত বিবরণ এর মধ্যে আমরা সব কিছু। হাওড়া থেকে গোঘাট যেতে আমাদের ট্রেনের টিকিটের মূল্য পড়েছিল 25 টাকা করে। তো আমরা এখন গোঘাট স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাব এবং টোটোতে কত করে কি নেয় সেই বৃত্তান্ত আমরা জেনে নেব এবং আমরা টোটো স্ট্যান্ডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো চলুন দেখা যাক। কত কি খরচ পড়ে? খরচ বলতে এমনি আমাদের এখানে যে ইউনিয়নের গাড়ি আছে সেগুলো আমাদের মাথা পিছু 30 টাকা করে ভাড়া নেওয়া হয় শাটেলে। রিজার্ভ করে গেলে ওখানে 100 টাকা নেওয়া হয় কামারপুকুর। আর জয়রামবাটি রিজার্ভে গেলে 200 টাকা, আর শাটেলে গেলে পার হেড 50 টাকা। ঠিক। কতক্ষণ লাগে এখান থেকে কামারপুকুর লাগে ওই 20-22 মিনিট। জয়রামবাটি গেলে আমাদের টোটোতে লাগে 35-40। তাহলে আমরা প্রথমে কামারপুকুরে যাই। আমরা প্রথমে কামারপুকুরেই যাচ্ছি, এটা আমাদের বাবার জন্মভিটে। টোটোটায় আমরা যাচ্ছি, কামারপুকুরে যাচ্ছি আমরা ফার্স্ট। টেম্পারেচার খুবই কম, সকালবেলা কুয়াশা। বন্ধুরা, আমরা 4:22-এর হাওড়া গোঘাট ধরেছিলাম। এই 4:22-এর গোঘাট লোকালটা গোঘাটে আসে 7টার সময়, যেটা আমরা এসেছি। এবং 4:22-এর পরে হাওড়া থেকে গোঘাট লোকাল আছে 7:25-এ, যেটা গোঘাট আসে 10টার সময়। এবং 7:25-এর পর গোঘাট লোকাল 10:35, সেটা গোঘাট আসছে বেলা 1টার সময়। তো আপনারা এই 3টি ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে সারাদিন এসে জয়রামবাটি এবং কামারপুকুর দুটোই কভার করে সন্ধ্যের দিকে আবার গোঘাট থেকে ট্রেন ধরতে পারেন। আমরা কামারপুকুর চলে এসেছি। তো আমরা কামারপুকুর থেকে এখন যে রামকৃষ্ণ মঠটা আছে সেই রাস্তাটা ধরবো। সেই রাস্তা ধরে সোজা কামারপুকুর রামকৃষ্ণ মঠের সামনে নামবো। আমরা এখন মঠের সামনে চলে এসেছি। এই সামনেই দরজা আছে, হলো কামারপুকুরের মেন মন্দিরের গেট। তো মন্দিরের আশপাশটা এটা। মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো তবুও যতটা চেষ্টা করব আমরা সব কিছু দেখাবার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। পাশেই আমাদের এইখানে মানচিত্র আছে, মানচিত্রটা দেখাবো যেখানে কামারপুকুরে আমরা কি কি দেখব। ঠিক আছে, সেই চার্টটা এখানে টোটালটা লেখা আছে। ঠিক আছে, দেখুন ভালো করে। এখানে টোটাল আমাদের 18টা পয়েন্ট আছে দেখছি। ঠিক আছে,
তো এইখানে পুরো পয়েন্ট করে করে এইখানে মানচিত্রটা কোথায় কি কি আছে টোটাল রুট ওয়াইজ এইটা কিন্তু দেয়া আছে মানচিত্রের মধ্যে। তো মানচিত্রের পাশেই আমাদের এইটা গেটটা গেটটা আমাদের কিন্তু মানচিত্রের পাশেই। আর গেটের কারুকার্যটা কিন্তু খুবই সুন্দর। মন্দির বন্ধ হওয়ার সময় সবকিছু আমাদের এখানে কিন্তু লেখা আছে। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা দেখাতে পারছি না। তো বাইরে থেকেই আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমরা এখন এসেছি হালদার পুকুর। হালদার পুকুরে আমাদের সাথে এখানকার যে 12টা দর্শনীয় স্থান রয়েছে সেটা আমাদের দেখাবেন লক্ষ্মীদেবী। এটি হালদার পুকুর, ওই ঠাকুরের বাবা মা চান করতেন, ওটি বলে ছোট গঙ্গা। মানে এটাই মা ছোট গঙ্গা হিসাবে এই পুকুরে স্নান করতে। এইটা হালদার। চলো আমরা একটু হালদার পুকুরটাকে আমরা হালদার দেখি। পুকুরটি রামকৃষ্ণ মঠের ঠিক অপোজিটেই অবস্থিত। অপোজিটে যে রাস্তাটা সোজা চলে গেছে সেটা হালদার পুকুরের দিকে যাচ্ছে। তো আমরা সবাই মিলে হালদার পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি। রামকৃষ্ণ মঠের সামনে থেকে অনেক ট্যুরিস্ট গাইড আছে। তো আপনারা যদি ট্যুরিস্ট গাইড চান তাহলে আপনারা এইখানে রামকৃষ্ণ মঠের সামনে থেকে ট্যুরিস্ট গাইড পেয়ে যাবেন। তো আমাদের এই ট্যুরিস্ট গাইডের খরচ পড়েছিল 50 টাকা। 50 টাকায় আমাদের টোটাল 12টা দর্শনীয় স্থান সব কিছু আমাদের লক্ষ্মীদি সমস্ত বর্ণনা করেছেন। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, চলুন। এটি হালদার পুকুর, মাথায় জল্লা বাবা ভগবান চান করতে গেলে। আর এটা মেয়েদের ঘাট, আর এটি ছেলেদের ঘাট। এখানে একটি গ্রামের দিকে একটি পুতুমারা দোকান ছিল, ঠাকুর জিলেপি আর বোঁদে ঠাকুর যেটা খুব ভালোবাসতো। ঠাকুরের তো সাদা বোধে সাদা বোঁদে সাদা জিলেপি, হ্যাঁ সেই দোকানটা ভেঙে সামনে চলে গেছে মোড়ের মতো, এই সামনে দোকান হয়ে গেছে সাদা বোঁদে আর সাদা জিলেপি। ঠাকুর খেতে খুব ভালোবাসতো। আর এই লালাটা বুঝিয়ে দিয়েছে, এখানে দেখতে খুব ছোটো একটা সরু করে লালা ছিল। হ্যাঁ রামকৃষ্ণের পা দিয়ে ছোট্ট করে একটা মাগুর মা ঠাকুরের পা দিয়ে কিলকিল কিলকিল করছে। ঠাকুর বলতে পালিয়ে যা পালা বলে পুজো করে, দুর্গা পুজো করে এখানে হালদা পুকুর চলে যায় মাগুর মা। মাগুর মা। চল।
শুধু কাঠ। আর এটা হচ্ছে রাসবাড়ি, কার্তিক মাসের রাস রাসের ছবি, রাস পূর্ণিমা, সে রাসের ছবি হচ্ছে রাসবাড়ি, তাই হ্যাঁ তো? রাসবাড়ি, রাস দেখলো না, সে রাসে রাস পূর্ণিমা। এটা তো প্রসন্ন দিদির মন্দির, জানো বাবা? আচ্ছা, হ্যাঁ প্রসন্ন দিদি। ঠাকুরের সাথে মামলা হচ্ছিল, ঠাকুর বলে তো আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। ঠাকুরের বাবাকে দেশ ছেড়ে জেরেগ্রাম চলে গেল, জেরেগ্রাম প্রসন্ন দিদির মন্দির। পারলে বিধবা ছিল প্রসন্ন দিদি। এই তো 5 বছর বয়সে বিয়ে হয়েছিল, 7 বছরে বিধবা হয়েছিল। মাত্র 2 বছর বয়স তিনি বিবাহিত জীবন যাপন করেছেন। হ্যাঁ ওই করেছিল প্রসন্ন। হ্যাঁ। ওই জঙ্গলের ভিতরে ওইখানে ঠাকুর এখন ভূতের মহলে, তো ভূতের শাসার আচ্ছা ওইখানে ময়রা দোকান ছিল। আচ্ছা। ঠাকুর ওখানে জিলেপি আর বোঁদে ঠাকুর খেতে খুব ভালোবাসত। হ্যাঁ। সাদা বুড়ে সাদা জিলেপি। জিলেপি। এই দোকানটা বিক্রি হয়ে বিক্রি হয়ে গিয়ে এখন মোয়ের মাথায় চলে ওই চলে গেছে পার্কিং আছে, ওইখানে চলে গেছে বাবা। মাটির দোতলা হ্যাঁ এই বাড়ি। তো মাটির দোতলা বাড়ি। না আসলে বোঝা যায় না যে কতটা ঐতিহাসিক পূর্ণ জায়গা এটি। আপনারা সবাইকে অনুরোধ করবো একবার আসুন, এসে কামারপুকুরকে দুচোখ ভরে দেখুন আর মন দিয়ে এখানকার ইতিহাস শুনুন। এটা হচ্ছে গোপের শিবের মন্দির, গোপেশ্বর। ঠাকুর যখন পাগল হয়ে গেল, সবাই বলছে পাগল, এটা মুকুন্দপুরে যাও, মা এসে হত্যা দিতে। আর পেছনের নাম হচ্ছে কামার পুকুর, কামার ময়দা বেনে আমি বাস করতো, গ্রামের নাম কামার পুকুর। দেখো এটা কামার পুকুর, কামার ময়দা। এই হলো অরিজিনাল কামার পুকুর। এই পুকুরের নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে কামার পুকুর। তুমি অন্নপূর্ণামা শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি। এবার আমরা যাচ্ছি রত্নপুরী শ্রীরামকৃষ্ণ দেবের ভিক্ষা মায়ের মন্দির। দেখো বাবা, এটা হচ্ছে ধনী কামানির মন্দির ছিল। ঠাকুরের জন্ম হলো ঢেকি সালে, ঢেকি আর উনুন। ঠাকুর ওই ধান সেজন্য উনুনের ভিতরে গড়িয়ে চলে গেল বাচ্চা বেলায়। ওই ছেলে খুঁজে, ছেলে আর খুঁজে পায় না, সে উনুনের ভিতরে আগুনের ভিতরে গড়ি গড়ি চলে গেল বাচ্চা বেলায়। ওই মা তুলেছিল, দেখো ওই ধনীমা কোলে কোলে নিয়ে বসে আছে, বাচ্চা ছেলে নিয়ে আঁকুড়ে বাচ্চা নিয়ে বসুন বসে আছে, দেখতে পাচ্ছ বাবা? ওই যে ঠাকুরের কোলে করে নিয়ে বসে আছে। বিরাজ গোমা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি? কথিত আছে যে ঠাকুর নিজের ইচ্ছায় কামার বাড়ি গৃহিণীকে সে নিজের মা হিসাবে, মানে ভিক্ষা মা হিসাবে গ্রহণ করেছে। জানলয় পালনে কমলাসনে একবার বিরাজ গোমা হৃদি কমলা। এটা হচ্ছে ভবতারিণী মন্দির, জানো? আচ্ছা। ভবতারিণী মায়ের ওখানে একতলা বাড়ি ছিল কালী মায়ের। মা নিজের স্বপ্ন দেখেছিল, বলেছিল কামার পুকুর ছাড়া আমি কোথায় যাবো না, আমার একটু নতুন করে মন্দির করে দিবে। আচ্ছা। উমাচল কর্মকার বউ বাজারে এসে গাড়ি করলা, কাঁটার দোকান, এই তাদের মন্দির, জানো বাবা? না বুঝালে তাকি বুঝিতে পারি, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। দেখছো বাবা এই পাশে ওই যে ডান দিকে দেখো, ওটা পায়েন্ডের বাড়ি ছিল, দুর্গাদের পায়ে। আমাদের শনিবারে মঙ্গলবারে হাট হতো,
ওই হাটের দিনে ঠাকুর ধোয়া চুরি করেছে, লাল পেড়ে শাড়ি পরেছে। ঠাকুর হ্যাঁ, লাল পেড়ে শাড়ি পরেছে, পরে ওর দাদা ডাকছে লন্ডন নিয়ে গদাই গদাই করে হাঁটছে, শাড়ি ফাড়ি বগলে নিয়ে যাই গো দাদা, যাচ্ছি গো দাদা, আমি তো বউ মানুষ, আমি হাট গেলাম রাস্তা থাকতে দিবে বলে হ্যাঁ দেবে বলে স্বয়ং ভগবান ওই বাড়িটাই ঢুকে পড়ছে। কাঠি বউ সেদিন জানো, ওই ব্যাগ ছেলেদের মেয়েদের মুখ পুরুষও কাউকে দেখতে দেবে না, এত তোর অহংকার ছিল, তোর দপকে চূর্ণ করবো বলে বাবা ওই বাড়িটা ঢুকে পড়েছে। তাঁতি বউ সেদিন, তাঁতি বউ সেদিন ঘন্টা দিয়ে। এখন কে কোথায় জনে কৃপা কল্পলতা, তুমি জগতের মাতা, যোগী জনানুগতা, অনুগত জনে কৃপা কল্পলতা, তোমায় মা বলে ডাকিলে নাকি, মানে তোমায় মা বলে ডাকিলে নাকি, কোলে নাও ভকত জনে কমলাসনে, একবার বিরাজ গোমা হৃদি কম। দুঃখ দৈন্য হারিণী চৈতন্য কারিণী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। আসল মন্দির, আচ্ছা এটা আসল মন্দির শীতলা পাইন। যে শিবরাত্রির দিনে শিব সাজবে তার খুব শরীর খারাপ, সে যাত্রা করতে পারবে না। গ্রামের লোক বলে তাহলে গদাই তো নাচে গানে ভালো, তাহলে গদাই কি শিব সাজানো হবে। শিব সেজে যাত্রা করে ওই যে ওখানে সমাধি হয়ে গেল ওই জায়গাটার মধ্যে, জানো ভগবান মাথা তো ওইখানে যাত্রা করতে হবে। বাসনা মনে মনে কমলাসনে, একবার বিরাজ গোমা হৃদি কমলাসনে। পরিব্রাজক ভিখারি সাধ মনে, এখানেই যাত্রা করতে বাবা, জানো নাটক করতে। যে শিব সাজবে তার খুব শরীর খারাপ ছিল, দলের লোক বলছে গদাই কাকে শিব সাজবে না, গদাই তো দেখতে শুনতে ভালো, বলতে ওকেই শিব সাজানো হবে। শিব সেজে যাত্রা করে এইখানে এই জায়গাটাই যাত্রা করতে, জানো এই জায়গাটাই বাবা, মানে এখানেই সমাধি হ্যাঁ সমাধি হয়ে গেল এই জায়গাটার মধ্যে। আর এগুলো পায়ের কুটি এই যে লেখা করে দেখো না, ঠাকুর শিব সেজে যাত্রা করে ধ্যানস্থ হয়ে গেল। ফুলের মালা, মধু, মিষ্টি ঠাকুরকে খাইয়েছিল। এটা চিনো শাকারি। আচ্ছা হাতের শাখা, যে ভদ্রলোক হাতের শাখা বিক্রি করতো হাতে, আচ্ছা ওই পেটের দায়ে শাখা বিক্রি করতে গেল। বলছে বাবা তুই এদিকে খাই, এখন প্রচুর জঙ্গল ছিল বলে এইখানে বস করেই খাইছিল বনের ধারে, জানো বাবা। এটা পরে মন্দির হয়ে যাচ্ছে, এই যে বাড়ির ঘর দুয়ার হচ্ছে, দেখুন তার বেদিটা এখনো রয়েছে। বেদিটা আছে এখনো, আবার নতুন করে হবে, এইটা তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, চোখে পড়ে যাবে দেখবে। হ্যাঁ দাঁড়াও, বাবার মন্দির দেখাতে না, এখনো হয়নি, হবে, এগুলো সব হচ্ছে, মন্দির হচ্ছে। ভগবান চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যোগমারি কমলা। আমরা এসেছি এখন আমার শেষ করে চৌরানবাটি, এবং এখানে আমরা প্রথমে এসেছি চৌরানবাটিতে মায়ের স্নান। দেখুন এখানে মা প্রতিদিন এসে তার নিত্যের স্নান শেষ করে। মায়ের স্নানের ঘাট, আমরা এগিয়ে যাচ্ছি স্নানের ঘাটের দিকে।
মা এখানে নিত্য স্নান করতে আসতো। চারপাশে সুন্দর এবং মনোরম। ঘাট থেকে আমরা সরাসরি চলে যাব মায়ের মাতৃ মন্দিরে, সেইখানে গিয়ে আমরা মায়ের মাতৃ দর্শন করব। চলুন আমরা সবাই মিলে আমরা সেই মায়ের মাতৃ দর্শনে চলি। এগিয়ে যাচ্ছি মাতৃ মন্দিরের উদ্দেশ্যে। মাতৃ মন্দিরের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। মন্দিরের আশেপাশে অনেক দোকানপাট আছে, তো আপনারা মনে করলে কিছু কেনাকাটিও এখান থেকে করতে পারেন। তো আমরা সোজা চলে যাচ্ছি এখন মাতৃ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকেই ভিডিও করে আপনাদেরকে দেখাবো, তাই আমাদের সাথে থাকুন। এটি মাতৃ মন্দিরের গেট, আর এই গেটের অসাধারণ কাজ। মাতৃ মন্দির দর্শনের সময় মানে এপ্রিল আর সেপ্টেম্বর মাসে টাইম টেবিল দেওয়া আছে, আবার অক্টোবর সময় এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। মাতৃ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা পুকুর পাড় থেকে মাতৃ মন্দিরটাকে ক্যামেরাটা জুম করে দেখাবার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের মাতৃ মন্দির। আর এখন মাতৃ মন্দিরে প্রচুর ভক্তের আগমন হচ্ছে, যেহেতু কিছুদিন আগেই মায়ের জন্মতিথি গেছে, তাই এখন জয়রামবাটিতে প্রচুর ভিড় হচ্ছে। আর একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে কামারপুকুর থেকে আমরা যখন জয়রামবাটিতে এলাম, টোটোতে এসেছি আমরা, তো টোটোতে খরচ পড়েছিল 30 টাকা। তো আপনারা 30 টাকাতে কামারপুকুর থেকে জয়রামবাটিতে চলে আসতে পারেন টোটো ধরে। এখান থেকে সিংহবাহিনী মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো আমরা চলেছি সিংহবাহিনী মন্দিরের উদ্দেশ্যে। সিংহবাহিনী মন্দিরে আমরা প্রবেশ করছি। এটা সিংহবাহিনী মন্দিরের মাটি, যে মাটি খেলে নাকি সমস্ত রোগ ব্যাধি সেরে যায়, এটাই কথিত আছে। মন্দিরের ভিতরে পুজো হচ্ছে। এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত রকম উপকরণ পাওয়া যায়। এটাও সিংহবাহিনী মায়ের মাটি, যে মাটি মাখলে কিংবা খেলে সমস্ত রোগ নিরাময় হয়। এখন পুজো হচ্ছে। পুজো হওয়ার পরে মায়ের স্নান হয়েছে, স্নানের পরে মায়ের বস্ত্র পরানোর জন্য এখন মন্দিরের দরজা বন্ধ করছে কিছুক্ষণের জন্য, আবার পরে আবার খুলবে। খোলার পরে আমরা আবার সেটাকে আমরা সবাই সামনে দেখাবো। মাকে শাড়ি পরানোর পরে আপনারা জয়রামবাটিতে এলে অবশ্যই ভোগ প্রসাদ গ্রহণ করবেন। ভোগ প্রসাদ দেওয়ার সময় বেলা 11:30 থেকে, এবং ভোগ প্রসাদ গ্রহণের জন্য কুপন কাটতে হয়। কুপন কাটার নির্ধারিত সময় সকাল 6টা থেকে 10:30টার মধ্যে, আর কুপনের মূল্য 60 টাকা। আমাদের এই ব্লগটি আমরা এখানেই শেষ করছি। আমরা জয়রামবাটি কামারপুকুর ঘুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন, এবং সবাইকে আমাদের তোমায় আমায় মিলে তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আবার দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে।